হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি তোমাদেরকে এই বছর অর্থাৎ 2022 সালের উচ্চ মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায় যে সমস্ত কোশ্চেন এসেছিল তার অ্যাপ্লিকেশন ক্যালকুলাস পোর্শন, তার 3D পোর্শন এবং লিনিয়ার প্রোগ্রামিং বা রৈখিক অসমীকরণ, এই অংশগুলি থেকে যে অঙ্কগুলি এই বছর পরীক্ষায় এসেছিল সেই অঙ্কগুলোকে সলভ করে দেখাবো। তোমাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটি থেকে অঙ্কগুলোকে দেখতে পারো। তাহলে চলো শুরু করছি। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অ্যাপ্লিকেশন ক্যালকুলাস থেকে যে সমস্ত অঙ্কগুলি এসেছিল সেইগুলোকে আমি তোমাদের আগে সলভ করে দেখাচ্ছি। দেখো, এখানে প্রথম যে অঙ্কটি রয়েছে যে কলনবিদ্যার প্রয়োগে দেখাও যে lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0 সরলরেখা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার বৃত্তকে স্পর্শ করবে যদি এই যে a স্কোয়ার ইন্টু l স্কোয়ার প্লাস m স্কোয়ার ইকুয়াল টু n স্কোয়ার হয়। ঠিক আছে, এটা দেখাতে হবে। তা দেখো তোমরা এখানে প্রথমে এই lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0 এই ইকুয়েশনটাকে 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম। আর যে বিন্দুতে এই বৃত্তকে এই সরলরেখাটি মানে 1 নম্বর সরলরেখাটি স্পর্শ করবে সেই স্পর্শ বিন্দুটিকে আমি ধরে নিলাম x1 y1। মানে ছবিটা এরকম হবে, ধরো এই একটা বৃত্ত আছে আর এই হচ্ছে সেই সরলরেখাটা এই বিন্দুতে স্পর্শ করছে, তাহলে এই বিন্দুটির স্থানাঙ্ক আমি ধরে নিলাম এখানে x1 y1। ঠিক আছে, আচ্ছা, এখন যে বৃত্তের সমীকরণ দেওয়া আছে সেই বৃত্তের সমীকরণকে ডেরিভেটিভ করে এখান থেকে প্রথমে ডিওয়াই ডিএক্সটা বার করি। তো এক্স স্কোয়ার ডেরিভেটিভ দেখো হয়েছে 2x, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ হয়েছে 2y ডিওয়াই ডিএক্স, আর রাইট সাইডে a স্কোয়ার তো কনস্ট্যান্ট, তাই এটার ডেরিভেটিভ করলে 0 হয়। তাহলে এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্সের মান পেলাম -x/y। এবার x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণের যে সূত্রটি হয় সেটা দেখো যে এখানে লেখা আছে যে y মাইনাস y1 ইকুয়াল টু, এবার কী হবে, ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট x1 y1 পয়েন্টে ডিওয়াই ডিএক্সের মানটা বসবে, তারপর ইন্টু x মাইনাস x1 হয়। তাহলে ডিওয়াই ডিএক্সের মান হচ্ছে -x/y এসছে, সেটাকে যখন আমরা x1, y1 বিন্দুতে নির্ণয় করব তখন সেটা হবে -x1/y1। ঠিক আছে, তাহলে সেইটা এখানে বসালে এবার এটাকে সিম্পলিফাই করে যে স্পর্শকের সমীকরণটা এসছে দেখো এই যে x1 প্লাস y1 ইকুয়াল টু x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। এবার এই x1 y1 বিন্দুটা তো এই বৃত্তের উপর আছে, অর্থাৎ এই বৃত্তের যে সমীকরণটি সেই সমীকরণকে x1 y1 বিন্দুটি সিদ্ধ করবে, অর্থাৎ x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইকুয়াল টু হবে a স্কোয়ার। সেই কারণে এখানে দেখো x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার হয়েছে। তো এই হচ্ছে 2 নম্বর সমীকরণ, যেটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ বেরিয়েছে যে x1 প্লাস y1 ইকুয়াল টু a স্কোয়ার। ঠিক আছে, এইবার এটা যেহেতু স্পর্শকের সমীকরণ, এটা 2 নম্বর ইকুয়েশন। আর এইদিকে দেখো 1 নম্বর সমীকরণ যেটা ছিল যে lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0, এটা কোশ্চেনে বলে দিয়েছে এটাই হচ্ছে বৃত্তকে স্পর্শ করবে, অর্থাৎ এই সমীকরণটি হলো স্পর্শকের সমীকরণ। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে 1 নম্বর এবং 2 নম্বর এই সমীকরণ দুটো হচ্ছে অভিন্ন, অর্থাৎ একই সমীকরণ। তা যদি দুটি সমীকরণ অভিন্ন হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো যে উভয় সমীকরণে এক্সের সহগের অনুপাত, ওয়াইয়ের সহগের অনুপাত এবং ধ্রুবক পথ এদের অনুপাতগুলো সব সমান হবে। অর্থাৎ এখান থেকে আমরা এই সমীকরণটি পাই। দেখো প্রথম যে 1 নম্বর সমীকরণটি আছে তার এক্সের সহগ হচ্ছে এল, আর দ্বিতীয় অর্থাৎ 2 নম্বর সমীকরণ এক্সের সহগ হচ্ছে x1। তাহলে এটা সমান হচ্ছে কার সাথে, প্রথম সমীকরণে ওয়াইয়ের সহগ হচ্ছে এম, আর দ্বিতীয় সমীকরণে ওয়াইয়ের সহগ দেখো y1। আর কনস্ট্যান্ট টার্মটা দেখো প্রথম সমীকরণে যে প্লাস n আছে, যেটা দ্বিতীয় সমীকরণে ইকুয়াল টু a স্কোয়ারটা রাইট সাইডে আছে, সেটাকে লেফট সাইডে আনতে হবে, কারণ দুটো সমীকরণে কনস্ট্যান্টে একই পাশে থাকতে হবে। তো 1 নম্বর সমীকরণের কনস্ট্যান্ট যেহেতু লেফট সাইডে আছে, 2 নম্বর সমীকরণের কনস্ট্যান্ট যেটা a স্কোয়ার সেটাকে লেফট সাইডে আনলে হয় -a স্কোয়ার করে এই সমীকরণটা পেলাম। মানে এই রেশিওগুলো ইকুয়াল করলে প্রথম রেশিওটির সাথে যদি আমি লাস্ট অর্থাৎ শেষেরটা যদি নিই তাহলে এখান থেকে x1 এর মান পাবো দেখো -a স্কোয়ার l/n। একই রকমভাবে y1 এর মান পাবো সেকেন্ডেরটা এবং থার্ডেরটা নিলে সেটা হবে -a স্কোয়ার m/n। এই হচ্ছে তোমাদের স্পর্শবিন্দু পেলাম। এইবার এই স্পর্শবিন্দু যেহেতু বৃত্তের উপর আছে তাহলে এই বৃত্তের সমীকরণকে সিদ্ধ করলো, অর্থাৎ x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার হলো। সেইখানে আমরা x1 এর যে মান পেলাম এবং y1 এর যে মান পেলাম সেটা এখানে বসিয়ে দিলে এই হচ্ছে ইকুয়েশনটা পেলাম। এখান থেকে দেখো a টু দি পাওয়ার 4 কমন নেওয়া যায়, তাহলে বোথ সাইড থেকে a স্কোয়ার কেটে যাবে,
কেটে গেলে লেফট সাইড এখানে এ স্কোয়ার থাকবে, আর এখানে নিচে যে বাই এন স্কোয়ার ছিল সেইটাকে আমরা লসাগু করে এন স্কোয়ারটাকে রাইট সাইডে পাঠালাম। পাঠালে ইকুয়েশনটি দাঁড়াচ্ছে যে এ স্কোয়ার ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার। ঠিক আছে, এটাই দেখো এখানে প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী যে অঙ্কটি দিয়েছে দেখো, সেটা হচ্ছে চরম এবং অবম মান থেকে। যে এক্স একটি বাস্তব সংখ্যা হলে অন্তর্কলনবিদ্যার প্রয়োগে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের চরম এবং অবম মান নির্ণয় করতে হবে। তো এই ফাংশনটিকে আমি প্রথমে ওয়াই ধরে নিলাম, ধরে নিয়ে চরম এবং অবম মান নির্ণয় করতে গেলে প্রথমে এই ওয়াইটাকে পরপর দুবার ডেরিভেটিভ করতে হবে। মানে একবার হচ্ছে ডিওয়াই ডিএক্স আর একবার ডি টু ওয়াই ডিএক্স টু, এক্সের রেসপেক্টে আমরা পরপর দুবার ডেরিভেটিভ করে নেব। তো ডেরিভেটিভ করবার নিয়ম হচ্ছে এটা ইউ বাই ভির ফর্মে ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, ইউ বাই ভির যে সূত্রটি সেটা দেখো, নিচে থাকে ভি এর স্কোয়ার, ওপরে প্রথমে ভিকে রেখে ইউর ডেরিভেটিভ মাইনাস ইউকে রেখে ভি এর ডেরিভেটিভ। সেই সূত্র অনুযায়ী এটাকে ডেরিভেটিভ করলাম, তোমরা এখান থেকে দেখে নিও। ডেরিভেটিভ করে এটাকে সিম্পলিফাই করে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এটা আসলো যে 2x স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 পুরোটার হোল স্কোয়ার। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এইবার আমরা এখান থেকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে ডি টু ওয়াই ডিএক্স টু বের করবো। আবার ইউ বাই ভির ফর্মুলা অ্যাপ্লাই করলাম, এই যে দেখে নাও। তো এই ডি টু ওয়াই ডিএক্স টু যেরকম আছে সেরকম রেখে দিলাম, এটাকে বেশি সিম্পলিফাই করার দরকার নেই। ঠিক আছে, এইবার আমরা বলতে পারি যে ফাংশনটির চরম বা অবম যাই থাক না কেন, এখন তো জানি না কী মান আছে, তা চরম বা অবম মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অলওয়েজ জিরো হয়। এখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের মান আমরা এটা পেয়েছি, সেটাকে যদি জিরো করে দিই তাহলে এখান থেকে দেখো এক্সের মান বেরোচ্ছে প্লাস মাইনাস ওয়ান। এক্সের মান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান, দুখানা বিন্দু পেলাম। তাহলে প্রথমে এক্স ইকুয়াল টু প্লাস ওয়ানের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের মান কত হয় সেটা চেক করে দেখলাম। অর্থাৎ এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে আমরা এক্সের জায়গায় ওয়ান পুট করলে যেটা বেরোলো সেটা হচ্ছে 4/9। এই 4/9। আচ্ছা এবার আমরা দেখো এখানে এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে তাহলে অবম মান আছে এটা বলতে পারি, কারণ কি যেহেতু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের মানটা গ্রেটার দেন জিরো এসছে। ঠিক আছে, যদি লেস দেন জিরো আসতো তখন আমরা বলতাম ওই বিন্দুতে অপেক্ষকের চরম মান আছে। ঠিক আছে, তাহলে এখানে অবম মানটা কত সেটা কীভাবে নির্ণয় করব, সেটা আমরা এই ওয়াই ইকুয়াল টু এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে এক্সের জায়গায় এই মানটা পুট করব। অর্থাৎ এক্স ইকুয়াল টু 1 বসালে আমরা ভ্যালুটা পাচ্ছি 1/3। তাই এটাই হচ্ছে অপেক্ষকটির অবম মান। একই রকমভাবে আমরা এক্সের আরেকটা মান পেয়েছিলাম, দেখো এখানে প্লাস মাইনাস 1 পেয়েছিলাম। তাহলে এবার মাইনাস 1 বিন্দুতে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ এই ভ্যালুটাকে ক্যালকুলেট করলে -4 আসছে, যেটা জিরোর থেকে ছোটো। তাহলে জিরোর থেকে ছোটো হলে আমরা জানি ওই বিন্দুতে চরম মান আছে। আর সেই চরম মানটা কত, চরম মান ইকুয়াল টু দেখো 3 পেয়েছি, সেটা কোথা থেকে, এই যে ওয়াই ইকুয়াল টু যেটা শুরুতে দেওয়া আছে এইখানে এক্সের জায়গায় -1 বসিয়ে এই চরম মানটা আমরা নির্ণয় করেছি। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন দেখো, এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে দিয়েছে যে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু এ কজ এক্স প্লাস বি সাইন এক্স, এটা থেকে এ এবং বিকে অপনয়ন করো, অপনয়ন করে এর অবকল সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, কীভাবে নির্ণয় করব, প্রথমে দেখতে হবে যে এখানে এ আর বিকে অপনয়ন করতে বলেছে, অর্থাৎ এখানে দুখানা কনস্ট্যান্ট আছে। তাই ইকুয়েশন থেকে যতগুলো কনস্ট্যান্ট থাকে প্রথমে ততবার ডেরিভেটিভ করে নিতে হবে। ডেরিভেটিভ করে এবার ওই ইকুয়েশনগুলো থেকে কনস্ট্যান্টগুলোকে তাড়াতে হয়। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের নিয়ম। ঠিক আছে, তাহলে তোমরা দেখো প্রথমে আমি এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স করছি, এটাকে ইউভির ফর্মুলা ধরে, যেহেতু ই টু দি পাওয়ার এক্স একটা ফাংশন আর এ কজ এক্স প্লাস বি সাইন এক্স একটা ফাংশন, এটাকে ডিডিএক্স অফ ইউভির যে ফর্মুলাটা প্রথমে ই টু দি পাওয়ার এক্সকে রেখে এ কজ এক্স প্লাস বি সাইন এক্সের এখানে ডেরিভেটিভ হলো। এবার এ কজ এক্স প্লাস বি সাইন এক্সকে রেখে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়। এবার এই টার্মটা মানেই হচ্ছে দেখো কোশ্চেনে দেখো ওয়াই দেওয়া আছে, তাই এর জায়গায় ওয়াই বসে গেল। এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হলো। একই রকমভাবে বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ ডি টু ওয়াই ডিএক্স টু বের করছি। তো সেটা হচ্ছে প্রথমে ই টু দি পাওয়ার এক্সকে রেখে এটাকে ডেরিভেটিভ করে এটা পেলাম, প্লাস এবার মাইনাস এ সাইন এক্স প্লাস বি কজ এক্সকে রেখে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়, আর ওয়াইয়ের ডেরিভেটিভ হয় ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, আচ্ছা এবার এখানে আমরা কী করলাম, প্রথমে আবার এখান থেকে দেখো এই টার্মটি থেকে আমরা -1টায় কমন নিতে পারি। এই যে এখান থেকে দেখো -1 কমন যাচ্ছে, -1 কমন নিলে যেটা পড়ে থাকে সেটা মানে হচ্ছে যে ওয়াই। আর এই যে টার্মটি এটা হচ্ছে আমরা এইখান থেকে এর ভ্যালুটা পাচ্ছি, দেখো এই যে এখান থেকে এর ভ্যালুটা পাবো ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই, সেটা এখানে বসানো হয়েছে ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই, প্লাস একটা ডিওয়াই ডিএক্স তো ছিলই। এবার সবগুলোকে লেফট সাইডে আনলে এই হচ্ছে ইকুয়েশনটা, যে ডি টু ওয়াই ডিএক্স টু -2 ডিওয়াই ডিএক্স প্লাস 2y ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া ছিল তার অবকল সমীকরণ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। একদমই ছোটো একটি অঙ্ক, এটা 5 নম্বর দিয়েছে, তাহলে বুঝতে পারছো কোশ্চেন কতটাই সহজ এসছে।
ঠিক আছে। খুব ছোটো ছোটো অঙ্কে এবার অনেক নম্বর পাওয়া যাচ্ছে, কিন্তু যেগুলো সাধারণত মার্কস 2 এর অঙ্ক সেই সকল অঙ্ক মার্কস 4 বা মার্কস 5 দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে তোমরা অঙ্কগুলো ভালো করে দেখে নিও। এর পরবর্তী কোশ্চেন দেখো, এখানে একটা লিমিট দিয়েছে যে মান নির্ণয় করো। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n+1 প্লাস 1/n+2 প্লাস ডট 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 প্লাস 1/3n। এই অঙ্কটা ভালো করে দেখবে, অনেকে এই অঙ্কটা ভুল করে। দেখো এই অঙ্কগুলোর প্রথম স্টেপ যেটা করতে হয় সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা টার্মকে সাজিয়ে নিতে হয়। প্রথম দুটো তিনটে টার্ম যেই ফর্মে সাজানো আছে, লাস্ট টার্মটা দেখো সেভাবে সাজানো নেই, তাই এটাকে সাজিয়ে নিতে হয়েছে। কীরকমভাবে, প্রথম টার্মটা আছে দেখো 1/n+1, পরেরটি 1/n+2, এইভাবে যদি সাজায় লাস্টেরটা হবে 1/n+2n-কে যদি আমি ওখানে নিই তবেই 3n হবে। ঠিক আছে, এইবার এখানে 2n-টাকে দেখো m ধরে নেওয়া হয়েছে। m মানে পাশে দেখো লেখা আছে যে ধরি 2n = m, মানে এটাকে m-এ কনভার্ট করছি। কেন কনভার্ট করছি আমি একটু বাদে বলছি। m-এ আগে কনভার্ট করে নিই, তারপর কী ঘটে দেখো। তো m-এ যদি কনভার্ট করি তাহলে লিমিটটা যেটা এখানে ছিল n টেন্ডস টু ইনফিনিটি, তাই এখানে যদি n-এর জায়গায় ইনফিনিটি হয় তাহলে দেখো m-এর মানটা আসবে ইনফিনিটি, m-টাও টেন্ডস টু ইনফিনিটি হবে। ঠিক আছে, n টেন্ডস টু ইনফিনিটি হলে m টেন্ডস টু ইনফিনিটি হবে। তো এবার মানগুলোকে সমস্ত মান আমরা এখানে বসাচ্ছি। 2n-এর জায়গায় m বসালে, অর্থাৎ n-এর জায়গায় আমরা বসাবো m/2। দেখো সমস্ত n-এর জায়গায় m/2 হয়ে গেছে। ঠিক আছে, আর এটা m টেন্ডস টু ইনফিনিটি হয়ে গেছে। এর পরের স্টেপ হচ্ছে এখান থেকে একটা 1/m কমন নিতে হয়, তাই 1/m কমন নেওয়ার জন্য প্রত্যেকটার উপরে দেখো m দিয়ে মাল্টিপ্লাই হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটার উপরে m দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেছে। ক্লিয়ার। এর পরের স্টেপ এটাকে সামেশন ফর্মে লিখতে হয়, যে সামেশন r = 1 to m। ঠিক আছে, r = যে 1 to m, এটাকে কেন আমরা 2n-টাকে m ধরলাম, কারণ এই যে সামেশন যেটা লিখতে হয় সেই ফর্মুলায় আমাদের m সংখ্যক টার্ম থাকতে হয়। ঠিক আছে, m সংখ্যক টার্ম বা n সংখ্যক টার্ম যেটাই বলো না কেন, n বা m সংখ্যক টার্ম থাকতে হবে। কখনোই এটা কিন্তু 2n সংখ্যক টার্ম থাকলে হবে না। যদি আমি 2n থেকে m না ধরি তাহলে এটা 2n সংখ্যক টার্ম হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই কারণে 2n-টাকে m ধরে নেওয়া হয়েছে। তো r = 1 to m। এবার এটা কত হলো, m বাই, এটাকে যখন জেনারেল ফর্মে লিখবো সামেশন ফর্ম দিয়ে, তো এখানে একটা ফর্মের টোটালি সামেশানগুলোকে লিখতে হয়। সেটাকে লেখার নিয়ম হচ্ছে যে কোনো একটা টার্ম তোমরা লক্ষ্য করো, সেই টার্মের যে জায়গাগুলোকে চেঞ্জ হচ্ছে সেই জায়গাটাকে আরে রিপ্লেস করে দাও। দেখো প্রত্যেকটার উপরে m আছে, তাই এখানেও দেখো m হলো উপরে। প্রত্যেকটার নিচে ফার্স্ট টার্মটা m/2 আছে, তাই এটাও m/2 হলো। কিন্তু পরের টার্মটা প্রত্যেকটা চেঞ্জ হচ্ছে, প্রথমটাই থাকছে 1, পরেরটায় 2 হচ্ছে, তাই এটাকে জেনারেল ফর্মে যে জায়গাটা চেঞ্জ হয় সেটাকে আরে রিপ্লেস করে দিতে হয়। ঠিক আছে, ওইটাকে তাই আমরা আরে রিপ্লেস করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এইবার m-এর হাইয়েস্ট ডিগ্রি দিয়ে ওপর নিচে ডিভাইড করতে হয়। পরের স্টেপ হচ্ছে m-এর হাইয়েস্ট ডিগ্রি, এখানে দেখো m-এর পাওয়ার হাইয়েস্ট বলতে 1ই বোঝায়, m⁻1ই রয়েছে, তাই m দিয়ে ওপর নিচে ডিভাইড করলে হচ্ছে 1 + ½ প্লাস 1/2 প্লাস r/m। ঠিক আছে, তো এবার এইটাকেই আমরা লিখতে পারি যে এইভাবে লিমিট। কীভাবে লিখছি, এটাকে h-এ কনভার্ট করে নিচ্ছি। কীরকমভাবে, এখানে আমরা জানি mh-এর ভ্যালুটা কত হয়, সর্বদা 1 হয়, যে mh = কত হচ্ছে 1। তো mh যদি 1 হয়, এটাকে আমরা h-এ রিপ্লেস করছি, তাহলে এখান থেকে দেখো যে 1/m যেটা ছিল সেটা হয়ে যাবে এখানে h, 1/m-টা h হয়ে যাবে। এখানে দেখো যে r × 1/m-এর জায়গায় rh হয়ে গেছে, কারণ 1/m-টাকে h-এ রিপ্লেস করেছি। আর m টেন্ডস টু যেহেতু ইনফিনিটি আছে, এখানে h মানে হচ্ছে 1/m, যে mh-টাকে যদি আমরা 1 ধরি তাহলে এখানে h-এর মানটা বেরোবে 1/m। এখন m টেন্ডস টু ইনফিনিটি মানে h টেন্ডস টু হবে 1/∞ মানে 0, তাই এখানে h টেন্ডস টু 0 হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল ফর্মুলাটা। এই ফর্মে সাজিয়ে নেওয়ার পর এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন 0 to 1 RH। এই যে ফাংশনটা যেটা বেরিয়েছে সেখানে RH যা আছে, RH-এর জায়গায় তোমরা এটাকে x-এ রিপ্লেস করে দেবে। তাহলে RH-এর জায়গায় দেখো x-এ রিপ্লেস করলে এটা হচ্ছে 1/2 প্লাস x তার dx, মানে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো এটাকে আমরা এইটা লিখতে পারি, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এবার এখানে 2 দিয়ে এলসিএম করে উপরে 2টাকে পাঠালে ইন্টিগ্রেশনটা এরকম হবে 0 to 1 2dx/1 + 2x। এখন 2 তো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন বাইরে বেরিয়ে গেল, আর dx/1 + 2x-কে আমি log mod 1 + 2x ডিভাইডেড বাই x-এর সহগ যেহেতু 2 আছে তাই ডিভাইডেড বাই 2 হয়েছে, এটা খেয়াল রাখবে। এবার লিমিটটা হচ্ছে 0 to 1, তো এখানে আপার লিমিট বসলে log 3, লোয়ার লিমিট বসলে এটা log 1 হয়ে যাবে। log 1-এর মান হচ্ছে 0, log 1-এর মান 0, তাই আনসারটা হচ্ছে log 3। ঠিক আছে, আনসারটা বেরোচ্ছে দেখো log 3। বোঝা গেল। এরপর দেখো 3D পোর্শন থেকে যা যা কোশ্চেন এসছে, বা 3D পোর্শনটা আমি সলভ করাচ্ছি। প্রথম অঙ্কটি দিয়েছে দেখো যে 1, 2, 3 বিন্দুগামী একটি সরলরেখা x + 3/3 = y - 4/5 = z + 8/6। এটা দেখা যাচ্ছে না, এটা হবে z + 8/6। যে এখানে 1 নম্বর ইকুয়েশনটা দেখলেও তোমরা বুঝতে পারবে, ইকুয়েশনটা হচ্ছে z + 8/6, এটা লাস্টে আছে।
তো এত সমান্তরাল হলে সরলরেখার কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ 1, 2, 3 বিন্দুগামী একটি সরলরেখা এই 1 নম্বর সরলরেখার সমান্তরাল। তা 1 নম্বর সরলরেখা যেহেতু সমান্তরাল, 1 নম্বর সরলরেখার প্রথমে দিক অনুপাতটা আমরা পাচ্ছি 3, 5, 6। এটা কোথা থেকে পেলাম? যে দেখো সরলরেখার এই যে এটা হচ্ছে সাধারণ আকার, যেটা সেই ফর্মেই আছে। একটা সরলরেখার সাধারণ আকার হয় x মাইনাস x1 বাই a ইকুয়াল টু y মাইনাস y1 বাই b ইকুয়াল টু z মাইনাস z1 বাই c, যেখানে এবিসিগুলো হয় দিক অনুপাত। তো এবিসির জায়গায় এখানে দেখো 3, 5, 6 আছে, তাই 3, 5, 6কে বলতে পারি সরলরেখার দিক অনুপাত। তো এবার এই সরলরেখার সমান্তরাল কোনো সরলরেখার দিক অনুপাত কী হবে? সেটা হচ্ছে এই 3, 5, 6-এর কে গুণিতক। ঠিক আছে, তাই আমি ধরলাম 3k, 5k, 6k, তাই তো? তাহলে এটা আমি এর সঙ্গে সমান্তরাল সরলরেখার দিক অনুপাত ধরতে পারি। এবং তাহলে যে সরলরেখাটা আমরা এখানে নির্ণয় করতে চাইছি তার দিক অনুপাত পেয়ে গেলাম 3k, 5k, 6k। এবং সেই সরলরেখাটি একটা বিন্দু দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 1, 2, 3। তাহলে সরলরেখাটির সমীকরণ হবে দেখো x মাইনাস x1-এর জায়গায় যে 1 বাই x অক্ষের দিক অনুপাত 3k ইকুয়াল টু y মাইনাস y1-এর জায়গায় 2 বা y অক্ষের দিক অনুপাত 5k ইকুয়াল টু z মাইনাস z1টা হচ্ছে 3 আর z অক্ষের দিক অনুপাত হচ্ছে 6k। এবার 3 দিক থেকে দেখো কেটা কেটে দিলাম তলা থেকে, তাহলে ইকুয়েশনটি হলো x মাইনাস 1/3 ইকুয়াল টু y মাইনাস 2/5 ইকুয়াল টু z মাইনাস 3/6, যেখানে k নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাই এইটুকু অঙ্ক আমাদের 5 নম্বর দিয়েছে। ভাবা যাচ্ছে কোশ্চেন কতটা সহজ হয়েছে এবছর। তোমরা একটু ভালো করে পড়াশোনা করলে কিন্তু খুবই ভালো স্কোর করতে পারবে। যারা এই বছর ভালো করে প্রিপারেশন নিয়ে গেছো, একদমই সোজা অঙ্ক, সবারই পারা উচিত এই অঙ্কগুলি। কারণ 3Dর এখান থেকে 3টে কোশ্চেন দিয়েছে এবছর, অন্যান্যবার 2টো কোশ্চেন থাকে, এবছর একটা কোশ্চেন বেশি দিয়েছে। তো 3টে কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন উত্তর দিতে হয়। যে অঙ্কটা করবে তার পক্ষে দেখো কতটা সময় বেঁচে যাবে। 5 নম্বরে এইটুকু অঙ্ক করতে হয়েছে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী কোশ্চেনটি দেখো। পরবর্তী কোশ্চেনটি দিয়েছে মূল বিন্দুগামী একটি সরলরেখা x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 3 এই সমতলের উপর লম্ব এবং ওই লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে মূল বিন্দুগামী একটি সরলরেখা, এই যে মূল বিন্দুগামী ধরো এই যে 0, 0, 0 পাশে ছবিটা এঁকেছি দেখো, এটা হচ্ছে মূল বিন্দু। এই মূল বিন্দু দিয়ে একটি সরলরেখা যাচ্ছে। তাহলে সেই সরলরেখাটা দেখো একটা সমতলের উপর লম্ব, সেই সমতলটি হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 3 এই সমতলের উপর লম্ব। তাহলে এই লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক বার করতে বলেছে, অর্থাৎ এই এম বিন্দুটা স্থানাঙ্ক এখানে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে মূল বিন্দুগামী যে সরলরেখাটি তার দিক অনুপাত হবে দেখো এই সমতলের থেকে পাবো সমতলের এক্স ওয়াই জেডের যে সহগ হয়, অর্থাৎ এখানে দেখো এক্সের সহগও 1, ওয়াইয়ের সহগও 1, জেডের সহগও 1, এই সমতলের যে সমীকরণটা। তাহলে তার এক্স ওয়াই জেডের যে সহগগুলি হয় সেটা হচ্ছে সমতলের উপর লম্ব কোনো সরলরেখার দিক অনুপাত হয়, অর্থাৎ সমতলের অভিলম্বের দিক অনুপাত হয়। তা মূল বিন্দুগামী এখানে যে সরলরেখাটি দেওয়া আছে সেটা কিন্তু সমতলের উপর লম্বই আছে। তাহলে আমি ধরে নিতে পারি 1, 1, 1টি হচ্ছে ওই সরলরেখাটির কি দিক অনুপাত। ঠিক আছে, এবং ওই সরলরেখাটি 0, 0, 0 বিন্দু দিয়ে যাচ্ছে, তাই তার সমীকরণ হয়েছে এটা যে x মাইনাস x1-এর জায়গায় 0 বাই x অক্ষের দিক অনুপাত 1 ইকুয়াল টু দেখো y মাইনাস y1-এর মানও 0 বাই y অক্ষের দিক অনুপাত 1 ইকুয়াল টু z মাইনাস z1-ও 0 বাই z অক্ষের দিক অনুপাত 1 ইকুয়াল টু আমি k ধরে নিলাম। তাহলে k ধরে নিলে এখান থেকে x y z এর যে মানটা পাবো সেটা হচ্ছে দেখো x এর মানও k, y এর মানও k, z এর মানও k। তাহলে এইটা কি হচ্ছে, এই সরলরেখাটির উপর যে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক আমি ধরে নিতে পারি কে কে কে, যেহেতু x এর মানও কে, y এর মানও কে, z এর মানও কে। তা সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু মানে সেটা এম বিন্দুও তো হতে পারে। এম বিন্দুও দেখো সরলরেখাটির উপরেই একটি বিন্দু, তাই আমি ধরে নিচ্ছি এই এম বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে কে কমা কে কমা কে। এখন এই এম বিন্দুটি কিন্তু এই সমতলের উপর অবস্থিত, এই যে সমতলটা তার উপরেও কিন্তু এম বিন্দুটা অবস্থিত। তাহলে এই এম বিন্দু দ্বারা এই সমতলটি সিদ্ধ করবে, অর্থাৎ এম বিন্দুটা দেখো এবার আমি সমতলের উপর বসিয়ে দিয়েছি, অর্থাৎ এক্সের জায়গায় কে, ওয়াইয়ের জায়গায় কে, জেডের জায়গায় কে বসিয়ে দিয়ে এখান থেকে কে এর মানটা পেয়েছি 1। তা কে এর মানটা যেহেতু 1 পেয়েছি, তাহলে কে এর মানটা এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে এখানে এম বিন্দুটির স্থানাঙ্ক পাবো 1, 1, 1। তাহলে এটাই হচ্ছে সমতলের ওপর যে পাদবিন্দুটি, ওই সরলরেখার উপর সমতলটি যখন লম্ব হচ্ছে তখন এই লম্ব বিন্দু অর্থাৎ পাদবিন্দুটির স্থানাঙ্ক যেটা কোষে নির্ণয় করতে দিয়েছে তার স্থানাঙ্ক বেরিয়েছে 1, 1, 1। ঠিক আছে, দেখো একদমই ছোট্ট অঙ্ক, এটাও কিন্তু আমাদের 5 নম্বর ছিল, তবে এটা আগেরটার সাথে এটা অরে ছিল, যে কোনো একটা করতে হবে। ঠিক আছে, এবং পরের যে অঙ্কটা করাবো সেটাও অরে ছিল, অর্থাৎ এই 3টে অঙ্কের মধ্যে যে কোনো একটা অঙ্ক তোমাদের আনসার করতে হবে, এবং 3টেই দেখো খুবই ছোট অঙ্ক, এগুলো মান 5-এর অঙ্কই নয়। 3 নম্বর অঙ্কটি যেটা দিয়েছে দেখো যে একটি সমতলে অক্ষগুলির উপর ছেদিতাংশের দৈর্ঘ্যগুলি যথাক্রমে এ বি সি, মূল বিন্দু থেকে ওই সমতলের লম্ব দৈর্ঘ্য পি একক হলে দেখাও যে 1/a² প্লাস 1/b² প্লাস 1/c² ইকুয়াল টু p²।
তাহলে এখানে এমন একটা সমতলের কথা বলা হচ্ছে যেটা তিনটে অক্ষকে ছেদ করবে, যার এক্স অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য এ, ওয়াই অক্ষের বি এবং জেড অক্ষের সি। তাহলে তিনটে অক্ষকে এ বি সি এই দৈর্ঘ্যে ছেদ করলে সমতলের সমীকরণ হয় এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 1। এটা হচ্ছে সমতলের ছেদিতাংশ আকার, এটা আমরা ফর্মুলা জানি। তাহলে এটা হচ্ছে এখন সমতলটির সমীকরণ। এবার আমি সমতলটির মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করব, সেটা পি এর সাথে সমান করে দেবো, যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে। তো একটা সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করার সূত্র হচ্ছে এই দেখো এটা, মানে সমতলের সমীকরণে এক্সের জায়গায় দেখো 0 বসানো হয়েছে, ওয়াইয়ের জায়গাও 0, জেডের জায়গায় 0, আর এই 1টাকে আমাদের লেফট সাইডে আনলে -1 হয়, ঠিক আছে। আর নিচে রুটের মধ্যে কি হয়, এক্সের সহগ যেটা তার বর্গ প্লাস ওয়াইয়ের সহগের বর্গ প্লাস জেডের সহগের বর্গ, এই টোটালটা মডের মধ্যে রাখলে যেটা হয় সেটাই হচ্ছে সমতলটির মূল বিন্দু থেকে লম্ব দৈর্ঘ্য। তা সেটা কোশ্চেনে বলে দিয়েছে পি, ঠিক আছে, সেটা কোশ্চেনে বলে দিয়েছে পি। এবার এই সমীকরণটিকে উভয় পক্ষে বর্গ করে দিলাম, উভয় পক্ষে বর্গ করলে দেখো এই হচ্ছে ইকুয়েশনটি এসছে। এবার এটাকে অনন্য বা রেসিপ্রোকাল করে দিই, উল্টে দিলে যেটা নিচে আছে সেটা দেখো উপরে চলে গেল, আর এখানে পি স্কোয়ারটা তাহলে 1/p² হয়ে যাবে। তো এটাই দেখো আমাদের এখানে প্রমাণ করতে দিয়েছিল, এটাই এখানে প্রমাণ করতে দিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমরা দেখো, আচ্ছা এখানে রৈখিক প্রোগ্রাম বিধি বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে দুটো অঙ্ক থাকে, তার মধ্যে যে কোনো একটা অঙ্ক করতে হয়, 5 নম্বর করে থাকে এক একটা অঙ্কে, যে কোনো একটা কোশ্চেন উত্তর দিতে হয়। তার প্রথম অঙ্ক হিসেবে আমাদের এখানে একটা প্রশ্নের অঙ্ক থাকে বড়, এই প্রশ্নের অঙ্কটা পড়ে এখান থেকে অসমীকরণটাকে তৈরি করতে হয়। তা প্রথম যে অঙ্কটি দিয়েছে দেখো আমি পড়ছি, যে একজন স্বাস্থ্যবিধি সম্মত খাদ্য নির্বাচনকারী 2 প্রকারের খাদ্য এরূপে মিশ্রিত করতে চান যাতে ওই মিশ্রণে কমপক্ষে 8 একক ভিটামিন এ এবং 10 একক ভিটামিন সি থাকে। প্রথম প্রকার খাদ্যে ভিটামিন এ এবং ভিটামিন সি এর পরিমাণ যথাক্রমে 2 একক পার কেজি এবং 1 একক পার কেজি। দ্বিতীয় প্রকার খাদ্যে ভিটামিন এ এবং ভিটামিন সি এর পরিমাপ যথাক্রমে 1 একক পার কেজি এবং 2 একক পার কেজি। প্রথম প্রকার খাদ্যের মূল্য 50 টাকা পার কেজি এবং দ্বিতীয় প্রকারের মূল্য 70 টাকা পার কেজি। এই সমস্যাটির জন্য একটি রৈখিক প্রোগ্রাম বিধি গঠন করো যাতে খাবারের মিশ্রণটির খরচ সব থেকে কম হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে প্রথমে আমি ধরে নেব এখানে 2 প্রকারের খাদ্যের কথা বলা হচ্ছে, সেখানে প্রথম প্রকারের এক্স কেজির সঙ্গে দ্বিতীয় প্রকারের ওয়াই কেজির মিশ্রণ করা হলো। তাহলে এই যে 2 প্রকার, যার প্রথম প্রকারটি এক্স কেজি নিলাম আর দ্বিতীয় প্রকারটি ওয়াই কেজি নিয়ে মিশ্রণ করা হলো, ঠিক আছে। যেখানে এক্স এবং ওয়াইয়ের মান দুটোই পজিটিভ হবে, যেহেতু এটা 2 প্রকারের খাদ্যের পরিমাণ কখনো নেগেটিভ হয় না। তাই এখান থেকে যে অসমীকরণগুলো প্রথমে পাওয়া গেল সেটা হচ্ছে এক্সের মানও >= 0 এবং ওয়াইয়ের মানও >= 0। এইবার দেখো কোশ্চেনে কী বার করতে বলেছে, কোশ্চেনে যেটা বার করতে হবে এটাকে রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যা হিসাবে প্রকাশ করতে হবে যাতে খাবারের মিশ্রণটির খরচ সব থেকে কম হয়। তাহলে খরচটাকে আমরা এখানে জেড ধরে নিয়েছি, জেডের মানটা জেড অবম মান নির্ণয় করতে হবে। কম মানে হচ্ছে কমটাকে আমরা বলি অবম মান, যখন সব থেকে বেশি বলতো তাহলে সেটাকে চরম মান বলতাম। তো এখানে জেডের অবম মান আমাদের নির্ণয় করতে হবে, যেখানে জেডটা কি, জেডটা হচ্ছে এই যে খাবারের কথা বলা হচ্ছে, খাবারের খরচ এখানে কি বলেছে দেখো, এই দেখো প্রথম খাদ্যের মূল্য 50 টাকা পার কেজি আর দ্বিতীয় খাদ্যের মূল্য দেখো 70 টাকা পার কেজি, যে দ্বিতীয় খাদ্য 70 টাকা পার কেজি। তাহলে প্রথম প্রকারের খাবার তো আমি এক্স কেজি নেওয়া হয়েছে, তাহলে 1 কেজির দাম যদি 50 টাকা হয়, এক্স কেজির দাম হবে যে 50 × x। আর দ্বিতীয় প্রকারে 1 কেজির দাম 70 টাকা, কিন্তু দ্বিতীয় প্রকার হচ্ছে ওয়াই কেজি নেওয়া হয়েছে, তাহলে ওয়াই কেজির দাম হলো 70y। তাহলে এই 50x + 70y এটা হচ্ছে টোটাল খরচ, সেটাকে এখানে জেড ধরা হয়েছে, এই জেডের মানটা এখানে অবম করতে হবে। তাহলে জেডটা পেয়ে গেলাম। তার জন্য কিছু এখানে বাধাসমূহ রয়েছে, সেই বাধাসমূহগুলো কি দেখো। প্রথমে এখানে কি বলা আছে দেখো, প্রথম দিকে লক্ষ্য করো কোশ্চেনটির, একজন স্বাস্থ্যবিধি সম্মত খাদ্য নির্বাচনকারী 2 প্রকার খাদ্য এরূপে মিশ্রিত করতে চান যাতে ওই মিশ্রণে কমপক্ষে 8 একক ভিটামিন এ থাকে। যে ভিটামিন এ কমপক্ষে 8 একক, মানে হয় 8 একক থাকবে নাহলে তার চেয়ে বেশি থাকবে, তাই তো বলেছে কমপক্ষে 8 একক, মানে তো তাই আমরা বুঝি >= 8, ঠিক আছে। এবং 10 একক ভিটামিন সি থাকবে, তাহলে ভিটামিন সি এর ক্ষেত্রে হচ্ছে >= 10 হবে, কারণ কমপক্ষে 10 একক বলেছে। এবার প্রথম খাদ্যে ভিটামিন এ এবং ভিটামিন সি এর পরিমাণ, প্রথম খাদ্যে দেখো ভিটামিন এ আছে কত, 2 একক পার কেজি 2 একক। তাহলে এখানে আমরা কত কেজি মিশিয়েছি, প্রথম প্রকার এক্স কেজি,
তাহলে পার কেজিতে যদি 2 একক হয়ে থাকে তাহলে এক্স কেজিতে হবে 2x, ঠিক আছে। আবার দ্বিতীয় প্রকার খাদ্য ভিটামিন এ দেখো পার কেজিতে 1 একক পার কেজি আছে, তাহলে পার কেজি যদি 1 একক হয় তাহলে দ্বিতীয় প্রকারে আছে ওয়াই কেজি মেশানো হয়েছে, তাহলে ওয়াই কেজিতে হবে ওয়াই, 1 × ওয়াই। তাহলে টোটাল পরিমাণটা হলো এখানে 2x + y, যেটা > 10 হবে, তাই তো হবে। প্রথম অসমীকরণটা আমরা এখান থেকে এটা পাচ্ছি। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো, মানে দ্বিতীয় অসমীকরণ যেটা আমি তলায় এটা লিখছি, এটার ক্ষেত্রে কি বলেছে দেখো, এটার ক্ষেত্রে ভিটামিন সি, দ্বিতীয়টা বলতে আমরা এখানে ভিটামিন সিটাকে বুঝি, কারণ এখানে ভিটামিন সি এর পরিমাণ লিখলাম হচ্ছে 10 একক ছিল, অ্যাটলিস্ট 10 একক ছিল, তাহলে এখানে টোটাল ভিটামিন সিটা দেখতে হবে কত দাঁড়াচ্ছে। প্রথম প্রকারে ভিটামিন সি হচ্ছে দেখো কত আছে, 1 একক পার কেজি, পার কেজিতে 1 একক, তাহলে এখানে ওয়াই কেজিতে হবে ওয়াই একক, পার কেজিতে প্রথম প্রকারে পার কেজিতে এক্স কেজি মেশানো হচ্ছে, তাহলে 1 একক পার কেজি, তাহলে এক্স কেজিতে হবে এক্স একক প্লাস, আচ্ছা দ্বিতীয় প্রকার হচ্ছে ভিটামিন সি হচ্ছে 2 একক পার কেজি, তাহলে দ্বিতীয় প্রকারে ওয়াই কেজির মধ্যে হবে 2y, তাহলে এই এক্স + 2y এই ভ্যালুটা কী হবে, > 10। তাহলে এই হচ্ছে অসমীকরণগুলো। আর x, y > 0 এটা তো আমরা এখানেই প্রথমেই পেয়েছিলাম। তাহলে এই হচ্ছে টোটাল রৈখিক প্রোগ্রামবিধির সমস্যাটিকে প্রকাশ করা হলো, ঠিক আছে। আচ্ছা, এবার এর সাথে অর হিসাবে যেটা থাকে সেটা হচ্ছে এই প্রোগ্রামবিধির সমস্যাটি, যে এলপিপির যে প্রোগ্রামবিধির সমস্যা, সেটাকে দিয়ে দেওয়া থাকে, এখান থেকে এর চরম মান বা অবম মান নির্ণয় করতে হয়। তো দেখো এখানে কোশ্চেনটি হচ্ছে যে লেখচিত্রের সাহায্যে z = 4x + y এর সর্বাধিক মান নির্ণয় কর। সর্বাধিক মানে চরম মান নির্ণয় করতে হবে, যেখানে বাধা গোষ্ঠীগুলো দিয়ে দিয়েছে। প্রথমটি হলো x + y <= 50 এবং পরেরটি হচ্ছে 3x + y <= 90 এবং x, y > 0, এটা দেওয়া আছে। তা যখন এটাকে আমরা সলভ করব তখন নিয়ম হচ্ছে যে অসমীকরণগুলো দেওয়া থাকে সেইগুলোকে প্রথমে সমীকরণে প্রকাশ করে নিতে হয়। তা প্রথমে আমরা দেখো যে এই যে অসমীকরণটি, যেটা x + y <= 50 আছে, এটাকে সমীকরণে প্রকাশ করে হলো x + y = 50। এবার এটাকে আমি ছেদিতাংশ আকারে সাজিয়ে নিলাম যাতে আমরা ছবিটা আঁকতে পারি। একটা সরলরেখার ছেদিতাংশ আকারটি হয় x/a + y/b = 1। তাহলে সেটাকে রাইট সাইডটাকে যেহেতু 1 আনতে হবে, তাই 50 দিয়ে ডিভাইড করলে হচ্ছে x/50 + y/50 = 1। এটাকে আমরা 1' ইকুয়েশন নাম দিলাম। একই রকমভাবে পরের যে অসমীকরণটি আছে দেখো, সেটা হচ্ছে 3x + y <= 90, এটাকে 2 নম্বর অসমীকরণ নাম দিলাম। এবং এটাকে যখন সমীকরণে প্রকাশ করছি তখন হচ্ছে 3x + y = 90, এবং এটাকে যখন ছেদিতাংশ আকারে সাজাচ্ছি তখন 90 দিয়ে লেফট সাইডে ডিভাইড করলে হবে x/30 + y/90 = 1। এটা হচ্ছে 2'। এবার এই দুটো সমীকরণকে আমরা সরলরেখা দুটোকে আমরা এখানে অঙ্কন করলাম। দেখো প্রথম সরলরেখাটি x অক্ষকে 50,0 এবং y অক্ষকে 0,50তে ছেদ করবে। তাহলে ছবিতে তোমরা লক্ষ্য করো, এখানে যে সরলরেখাটি AB অঙ্কন করা হলো সেটাই হচ্ছে প্রথম সরলরেখা। আর 2 নম্বর যে সরলরেখাটি, যেটা x অক্ষকে 30,0 এবং y অক্ষকে 0,90তে ছেদ করবে, সেটা হচ্ছে এখানে এই CD, ঠিক আছে। এই CD সরলরেখাটি অঙ্কন করা হলো। এইবার আমরা কি করব, যে অসমীকরণগুলো দেওয়া আছে সেই অসমীকরণগুলোর উপর 0, 0 বিন্দু বসিয়ে দেখব তারা সিদ্ধ করছে না সিদ্ধ করছে না। তাহলে এই অসমীকরণে x এর জায়গায় 0 এবং y এর জায়গায় 0 বসলে আসছে যে 0 <= 50। তো 0 থেকে 50 তো বড়, তাহলে আমরা বলতে পারি সিদ্ধ করছে। একই রকমভাবে পরের যে অসমীকরণটি দেওয়া রয়েছে সেখানেও যখন 0, 0 বসাচ্ছে তখন বেরোচ্ছে 0 <= 90, এক্ষেত্রেও কিন্তু আমাদের সিদ্ধ করে। তাহলে ছবিতে তোমরা এবার দেখো যে সরলরেখাগুলো ছিল তার ডিরেকশান 0, 0 দিকে হচ্ছে। দেখো সব ডিরেকশানগুলো দেওয়া আছে 0, 0 দিকে, যেহেতু 0, 0কে সিদ্ধ করে। তাহলে এবার আর কি দেওয়া ছিল, এখানে আরও দুটো অসমীকরণ ছিল। একটা ছিল x, y > 0, একটা x > 0 ছিল, একটা y > 0 ছিল। তো x এবং y দুটোই > 0, মানে আমাদের যে সমাধান অঞ্চলটি হবে সেটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাদে অবস্থিত হতে হবে। তাহলে প্রথম পাদে দেখো আমাদের সমাধান অঞ্চল যেটা বেরোলো সেটাকে এই অংশটা, যেটাকে এখানে দেখো শেড করে দেওয়া হয়েছে, তো এটাই হচ্ছে আমাদের সমাধান অঞ্চল, যেখানের মধ্যে সমস্ত যে লাইনগুলো ড্র করা হয়েছে তার ডিরেকশানগুলো রয়েছে। তো এটা হচ্ছে সাধারণ অঞ্চল। এবার এখান থেকে আমাদের চরম মান বার করবার জন্য কি করতে হবে, প্রথমে এই যে ছেদ বিন্দু যেগুলো, একটা হচ্ছে দেখো এই O, একটা হচ্ছে M, একটা P, একটা N, এই যে ছেদ বিন্দু চারটে, এই ছেদ বিন্দুগুলির স্থানাঙ্কগুলো আমাদের এখানে সবগুলো প্রয়োজন। এখানে দেখো ছবিতে আমাদের অলরেডি O, M, N এই ছেদ বিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়াই আছে, শুধু দেওয়া ছিল না P বিন্দুটি। এখন P বিন্দুটি হচ্ছে যে দুটো সরলরেখা 1 নম্বর এবং 2 নম্বর দেওয়া আছে সেই দুটোর ছেদ বিন্দু।
তাই আমাদের প্রথমে ওই দুটোকে সমাধান করতে হবে। দেখো ওই দুটোকে সমাধান করলে তাদের ছেদ বিন্দু পেয়ে যাচ্ছে যে পি, নাম দেওয়া হয়েছিল, বিন্দুটা হচ্ছে যে 20,30। তাহলে আমরা এখানে সমস্ত বিন্দুগুলো পেয়ে গেলাম, যেগুলোকে আমরা এখানে বলা হয় প্রান্তিক বিন্দু বলে থাকি। প্রান্তিক বিন্দু দেখো কী কী বিন্দু পেয়েছি, একটা হচ্ছে ও, একটা এম, একটা এন, একটা পি, এবং প্রত্যেকটারই স্থানাঙ্ক পাই, মানে জানা আছে। এই স্থানাঙ্কগুলি কী করতে হবে, এই স্থানাঙ্কগুলির সাহায্যে এখানে দেখো জেড ইকুয়াল টু যে 4x প্লাস ওয়াই, জেড ইকুয়াল টু দেখো এখানে 4x প্লাস ওয়াই, এটা কোশ্চেনে দেওয়া ছিল, ঠিক আছে। এই জেড ইকুয়াল টু 4x প্লাস ওয়াইতে এই বিন্দুগুলো বসিয়ে দেখতে হবে জেডের মানগুলো কত বেরোয়। তা ও বিন্দুতে দেখো ছক কাগজে এখানে ছকের মধ্যে দেখানো হয়েছে যে ও বিন্দুতে জেডের মান বেরিয়েছে 0, এম বিন্দুতে বেরিয়েছে 120, এন বিন্দুতে বেরিয়েছে 50 এবং পি বিন্দুতে বেরিয়েছে 110। তাহলে এই মানগুলোর মধ্যে সব থেকে বড় মান আছে দেখো 120, যেটা এম বিন্দুতে। তাই আমরা বলতে পারি এখানে জেডের সর্বাধিক মান বা জেড ম্যাক্সিমাম ইকুয়াল টু 120। সেটা কোন বিন্দুতে, বিন্দুটা উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে এম 30,0 বিন্দুতে, ঠিক আছে। তাহলে এম বিন্দুতে আমরা জেডের সর্বাধিক মান বা চরম মান পেয়ে যাই। তো এই হচ্ছে সমস্ত অঙ্ক যেগুলো আমি বললাম আজকে ক্লাসে সলভ করে দেবো, সমস্ত অঙ্কই সলভ করে দিলাম। অঙ্কগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে। তাহলে 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত অঙ্ক এসেছে আজকের এই ভিডিওর পর আমার সমস্ত অঙ্ক সলভ করে দেওয়া হয়ে গেল। তোমাদের যাদের প্রয়োজন তারা এখান থেকে অঙ্কগুলো দেখে নেবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস আমার এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরের ক্লাসে।